শুরু করছি। ওকে, আমাদের আজকের টপিক হচ্ছে প্রশ্ন উত্তর, যেখান থেকে আমরা বলে দেবো যে সম্ভাব্য প্রশ্ন এই বছরের জন্য। এটি নাটক তোমাদের পাঠ্য আছে রথের রশি, রবীন্দ্রনাথের রথের রশি। সেখান থেকে আমরা সম্ভাব্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং কিছু বড় প্রশ্ন আমি বলে দেবো। এই প্রশ্নগুলো একটু খুব ছোট করে আলোচনা করে দেওয়া হবে। তো তোমাদের যারা আছো এখন ক্লাসে, তাদের কাছে কি বই আছে? টেক্সটটা খোলা আছে? হ্যাঁ স্যার আছে। আচ্ছা, তাহলে আমরা বড় প্রশ্ন তো করবোই, তার সঙ্গে সংক্ষিপ্ত প্রশ্ন কিছু আলোচনা করে নেবো। আমরা প্রথমে যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নের দিকে। এখানে প্রচুর সংক্ষিপ্ত প্রশ্ন, বুঝতেই পারছো নাটক এটা একটা। কে কোন সংলাপটা বলছে, প্রচুর সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে এখানে, কিন্তু প্রত্যেকটা সংলাপ তো আর প্রশ্ন হতে পারে না। তাই গুরুত্বপূর্ণ কিছু সংলাপ এবং যেগুলো বিগত বছরে প্রশ্ন হিসেবে এসেছে, আমরা সেগুলোকেই এবছরের জন্য ইম্পর্টেন্ট বলে সিলেক্ট করেছি। প্রথম প্রশ্ন আমরা দেখব যে রথের রশি, একটু লিখে নাও তোমরা, হ্যাঁ, কারণ একটু এগুলো শর্ট কোশ্চেন তো একটু লিখে নিতে হবে, ঠিক আছে? তোমরা একটু লিখে নেবে হ্যাঁ যে স্যার। রথের রশি নাটকটির উৎস কি, ঠিক আছে? রথের রশি নাটকটির উৎস কি? রথের রশি নাটকটির উৎস হচ্ছে কালের যাত্রা, ঠিক আছে? কালের যাত্রা, রবীন্দ্রনাথের কালের যাত্রা। ঠিক আছে, কালের যাত্রা। দ্বিতীয় প্রশ্ন যেতে পারি আমি। দ্বিতীয় প্রশ্ন তোমরা লিখবে, রথের রশি নাটকের মূল কথাবস্তু কি? মূল কথাবস্তু মানে কি বলতে চাইছে নাটকটাতে? রথের রশি নাটকটির মূল কথাবস্তু কি? কথাগুলো আশা করছি ঠিকঠাক শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, রথের রশি নাটকটির মূল কথাবস্তু হচ্ছে, লিখবে শূদ্রদের জাগরণ। শূদ্রদের জাগরণ। ঠিক আছে? আচ্ছা স্যার, কথাগুলো কাটা কাটা আসছে। তোমার সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কারণ আমি তো এখানে নেটওয়ার্ক খুবই স্ট্রং নেটওয়ার্ক হবে হয়তো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো পরের প্রশ্ন হচ্ছে, ছুটে এলুম রথ দেখতে। ছুটে এলুম, এ লয় সুম, ছুটে এলুম রথ দেখতে। এটা দুটো প্রশ্ন হতে পারে। এটা এটা পড়েছে কোন এক বছরে এই প্রশ্নটা পড়েছে, ঠিক আছে? সম্ভবত 2017-তে প্রশ্নটা পড়েছে। ছুটে এলুম রথ দেখতে, কে বলেছে আর কোথায় স্নান করে সে রথ দেখতে এসেছে? তাহলে ছুটে এলুম রথ দেখতে, এটা যদি কোর্ট হয়, সেই কোর্টের আন্ডারে প্রথম প্রশ্ন হচ্ছে কে বলেছে? কে বলেছে? না, উত্তর হচ্ছে প্রথমা। প্রথমা, শুধু লিখবে প্রথমা, ঠিক আছে? প্রথমা লিখেছো। আর কোথায় স্নান করে ছুটে এসেছে? কঙ্কালীতলার দিঘিতে। কঙ্কালীতলা, ক ওয়াই ক একা লয় হস্যই, কঙ্কালীতলার দিঘিতে। দিঘি বানানটা দুটোই হস্যই লিখবে, দয় হস্যই ঘয় হস্যই। কঙ্কালীতলার দিঘিতে, এই প্রশ্নটা স্টার্ট দেবে। কঙ্কালীতলার দিঘিতে, তাহলে বলেছে প্রথমা, কোথায় সে স্নান করে পুজো দিতে এসছে? কঙ্কালীতলার দিঘিতে। আচ্ছা, আমাদের পরের একটি প্রশ্ন,
বললাম প্রচুর প্রশ্ন হয়, আমি কতগুলো সম্ভাব্য প্রশ্ন শুধুমাত্র দিচ্ছি, কারণ এটা বিরাট বড় একটা নাটক, তোমরা বুঝতেই পারছো। নাটকটা ভালো করে পড়বে, তাহলে শর্ট কোশ্চেন গুলো সবকটাই মোটামুটি জানার মধ্যে চলে আসবে। কারণ আলাদা করে শর্ট কোশ্চেন বইয়ে সম্ভবত নেই, আমি ঠিক বলতে পারছি না। পরের প্রশ্ন হচ্ছে একটু রেসপন্স করবো আমাকে। 3টে হয়েছে তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ পরের স্যার। প্রশ্ন হচ্ছে, এ কি অকল্যাণের কথা ঠাকুর? এ কি অকল্যাণের কথা ঠাকুর? যাদের বই আছে 60 পেজ খুলবে। এ কি অকল্যাণের কথা ঠাকুর? 60 পেজের মাঝামাঝি করে লাইনটা আছে। এ কি অকল্যাণের কথা ঠাকুর? কি এ কয় দীর্ঘই দেবে, ঠিক আছে? এ কি অকল্যাণের কথা ঠাকুর, ঠাকুরের পর বিস্ময়বোধক চিহ্ন। আচ্ছা, কে কাকে সম্বোধন করে বলেছে, এটা প্রশ্ন। কে কাকে সম্বোধন করে কথাটা বলেছে? প্রশ্ন আসতে পারে যে অকল্যাণের কথাটা কি, এটাও প্রশ্ন হতে পারে। এ কি অকল্যাণের কথা ঠাকুর, তাহলে এখানে 3টে প্রশ্ন হতে পারে। লাইন একটা, কিন্তু প্রশ্ন হতে পারে 3টে। কে বলছে, কাকে বলছে, অকল্যাণের কথাটা কি? প্রথমা বলছে, উত্তর হচ্ছে প্রথমা বলছে। কাকে উদ্দেশ্য করে বলছে? সন্ন্যাসীকে, ঠিক আছে? সন্ন্যাসীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। সন্ন্যাসী দন্তস্ব দন্তন্য 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 জফা আকার সন্ন্যাসীকে উদ্দেশ্য করে কথাটা বলা হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আর হচ্ছে কথাটা কি? কথাটা হচ্ছে যে রথ যেহেতু থেমে গেছে, আমি একটু বড় করে বলে নিয়ে আগে, তারপর ওটাকে ছোট করে দিচ্ছি। রথ যেহেতু থেমে গেছে, সেহেতু কি বলছে যে যুদ্ধ আগুন লেগে যে মহামারী হবে, হ্যাঁ, ধরণী বন্ধা হবে, জল শুকিয়ে যাবে। তাহলে এগুলো কল্যাণের কথা। অর্থাৎ যেহেতু এরকম হচ্ছে, দেখবে আমরা এখনো বলে থাকি যে হয়তো দেবতার পুজোয় কোনো ত্রুটি হয়ে গেছে, যেটা হয় সেটা হচ্ছে না, আমরা কি বলি, নিশ্চয়ই কোনো ভুল হয়ে গেছে। হ্যাঁ, আর যদি ভুল হয় তাহলে তো কিন্তু এবছরে এই হবে, এরকম একটা বিশ্বাস আমাদের আছে। তো সেই বিশ্বাস থেকেই সন্ন্যাসী বলছে যে এবছরে কিছু ক্ষতি হবে। কি কি ক্ষতি হবে? না, যুদ্ধ বাঁধবে, আগুন জ্বলবে, মহামারী হবে, ধরণী বন্ধা হবে, জল শুকিয়ে যাবে। এটা এসে কি হতে পারে? অর্থাৎ যুদ্ধ হবে, কমা আগুন জ্বলবে, কমা লাগবে মহামারী। এই যে মহামারী আমরা অতিক্রম করছি, করোনা, লাগবে মহামারী, ধরণী বন্ধা হবে কারণ জল শুকিয়ে যাবে, তাই তো? অর্থাৎ চাষাবাদ হবে না, আর জল শুকিয়ে যাবে। আশা করছি সবাইকার হয়ে গেছে। তাহলে হ্যাঁ স্যার। যুদ্ধ বাঁধবে, আগুন লাগবে, মহামারী হবে, 3টে, চাষাবাদ হবে না, আর জল শুকিয়ে যাবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। একইভাবে কে বলছে, প্রশ্নগুলো এখানে বেশি ইম্পর্টেন্ট থেকে যায়। দেউলে করে দিয়েছে যুগের বৃত্ত। দেউলে, দয়কা হস্যৌ লয়কা, দেউলে করে দিয়েছে যুগের বৃত্ত। দেউলে, দয়কা হস্যৌ লয়কা, দেউলে করে দিয়েছে যুগের, যুগের বৃত্ত, বয়হস্যই তয় তয়ে, বয়হস্যই তয় তয়ে বৃত্ত। আমরা বলি না মধ্যবিত্ত, উচ্চবিত্ত, বৃত্ত কথাটা আলাদা, এটা বৃত্ত, বৃত্তশালী। তাহলে যুগ, দেউলে করে দিয়েছে যুগের বৃত্ত। অর্থাৎ কি বলতে চাইছে এখানে, কে বলছে এটা?
সন্ন্যাসী বলছে কি বলতে চাইছে, প্রশ্ন যেমনই হোক তুমি কিন্তু ডিটেলসে জেনে রাখবে। সন্ন্যাসী বলছে কি বলতে চাইছে, দেউলে করে দিয়েছো যুগের বৃত্ত। কি বলতে চাইছে, যে তোমরা শুধু ঈশ্বরের কাছে চেয়ে গেছো, আমরা ঈশ্বরের কাছে দাঁড়াই, হাত জোর করি, 1 টাকা থেকে 10 টাকা দক্ষিণা দিই, দিয়ে একটা ফর্দ দিয়ে দিই, তাই তো? যে মা বা বাবা মাকে পাস করিয়ে দাও, আমার এই করে দাও, আমার সেই করে দাও, ব্যাস। ঈশ্বর কি চান? শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি চান ঈশ্বর, অর্থ নয়। কি করবেন টাকা পয়সা ঈশ্বর কোথায় রাখবেন? কিন্তু আমরা সেটা মনে করি যে ঈশ্বরকে টাকা পয়সা দিয়ে, সোনা দানা দিয়ে, বহুমূল্য অর্থ দিয়ে সন্তুষ্ট করা যায়। ভক্তি যেটা সব থেকে প্রয়োজনীয় সেটাই আমাদের নেই। তাই নাট্যকার বলতে চাইছেন রবীন্দ্রনাথ যে তোমরা যুগের বৃত্ত দেউলে করে দিয়েছো, তোমরা এই করতে করতে ভক্তির ভান্ডারকে নিঃশেষ করে দিয়েছো। ঠিক আছে, আসলে এই নাটকটা হচ্ছে রবীন্দ্রনাথের আধ্যাত্মিক চেতনার একটা নাটক। খুব সহজ নাটকটাকে মনে হলেও কিন্তু এর ভেতরে বেশ কিছু তত্ত্ব আছে। কিন্তু একই কথা, মানে রবীন্দ্রনাথকে বুঝে ফেললে একটুখানি আর একটু লিখতে শক্ত মনে হবে না কিছু। ওকে, অর্থাৎ কি বলতে চাইছেন যে তোমরা কেবল ঋণ করেছো, ঈশ্বরকে এটা সেটা দিতে বলে তোমরা শুধু ঋণ করেছো, এটা বলতে চাইছেন। দেব রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছেন যে যেথায় থাকে সবার অধম, দিনের হতে দিন, সেইখানে যে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। অর্থাৎ আমি সেজে গুজে অনেক টাকা পয়সা নিয়ে পুজো দিতে গেলাম, ঈশ্বর আমাকে কৃপা না করতে পারে। আর যে মানুষটা সবার পিছনে সবার নিচে রয়ে গেছেন অবহেলিত, ঈশ্বর তাকেই কৃপা করতে পারেন। অর্থাৎ ঈশ্বর কিন্তু দেখেন না যে কে কত অর্থমূল্য দিয়ে পুজো দিচ্ছে, উনি দেখেন কার ভক্তি কতটা অন্তর থেকে, কার ভক্তি কতটা শুদ্ধ। ঠিক আছে, তো এটাই এখানকার বক্তব্য। তাহলে আমরা যদি শুনে ফেললাম, তাহলে তাকে একটা 5 নম্বর যদি দিয়ে দেয় আমাদের, লিখতে কি অসুবিধা হবে মনে হয়? কি মনে হয়? না স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। কারণ ধরো মানে এই কোশ্চেন গুলো যে শর্টের জন্য, এগুলো থেকে কোনো 5 হবে না এরকম কিন্তু কোনো কথা নেই। ঠিক আছে, এগুলো গুরুত্বপূর্ণ লাইন, এগুলো থেকে 1 নম্বর হতে পারে, এগুলো থেকে 5 নম্বরও হতে পারে। তাই আমি যে লাইনগুলোকে তুলছি সেগুলো ইম্পর্টেন্ট লাইন হিসেবে তুলছি। এগুলো 1ও হতে পারে, এগুলো 5ও হতে পারে। যদিও আমি আলাদা করে 5 নম্বরের 6টা প্রশ্ন দিয়ে দেবো, তার মধ্যে এটা একটা হয়ে গেল, তাহলে 7 নম্বর। এটা একটা এক্সট্রা বলতে পারো যে 5 হয়ে গেল। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। ও ভাই পুজো তো আনিনি, ভুল হয়েছে, এই লাইনটা কে বলছে? হ্যাঁ, কে কাকে বলছে? ওই দ্বিতীয়া বলছে তৃতীয়াকে। এদেরকে নাম দেওয়া হয়নি, ঠিক আছে, প্রথমা দ্বিতীয়া এরকম করেই বোঝানো হয়েছে, কারণ ধরো জনৈক ভদ্রলোক, জনৈক ভদ্র মহিলা, এদের নাম প্রয়োজনও নেই, এরা সাধারণ মানুষ, তাই তো? এটা বোঝাতেই কবি এখানে এদের প্রথমা দ্বিতীয়া বলে দিয়েছেন। ও ভাই পুজো তো আনিনি, ভুল হয়েছে। তোমরা এক কাজ করো, যদি লিখতে না পারো ও ভাই ডট 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 ভুল হয়েছে করে দাও। ও ভাই পুজো তো ডট 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 ভুল হয়েছে। কে বলছে? দ্বিতীয়া। দ্বিতীয়া বলছে তৃতীয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, তখন তৃতীয়া কি বলছে উত্তরে? দেখো পুজো তো কথা ছিল না পুজো দেওয়ার। আর বিষয়টা কি নাটকটার আমরা একটুখানি আলোচনা করে দিই, তাহলে বাকি প্রশ্নগুলো আমাদের টাচ করতে সুবিধা হবে। একদম ছোট্ট করে, মানে একদম ছোট্ট করে যদি নাটকটা আমাকে বলতে বলে 5 নম্বরে, একটা 18-20 পাতার নাটক যদি আমাকে 5 নম্বরে বলতে বলে, আমি কি বলবো? একটু শুনে নাও, খুব ইজি ব্যাপার। দেখো, এই নাটকে রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন যে মহাকালের মন্দিরের থেকে রথ বেরিয়েছে রথযাত্রার দিন, কিন্তু রথ যেভাবে চলে সেভাবে রথ আর এবছর চলছে না। রথের চাকা থমকে গেছে, মেলা বসেছে, প্রচুর লোক দেখতে এসেছে। তো পুরোহিতের ডাক পড়লো, পুরোহিত রথ চালাতে গেল, বললো ওরাই তো সবকিছু, ওরাই তো সমাজের বর্ণশ্রেষ্ঠ তথাকথিত, তো ওদের হাতে চালানো হোক। ওদের হাতে রথ চললো না, রাজার হাতে রথ চললো না, তাহলে ক্ষত্রিয়কে ডাকা হোক। এবং সেই নিয়ে কথা হচ্ছে যে ক্ষত্রিয়দের তো অনেক শক্তি, তাহলে ওদেরকে ডাকা হোক, ওদের হাতেও রথ চললো না। শেষে বলা হলো বৈশ্যদের ডাকা হোক, যারা ব্যবসা করে। বলা হলো যে এই যুগের তো সবটাই অর্থে দিয়ে বিচার হয়,
সুতরাং বৈশ্যদের যত ক্ষমতা, ঈশ্বরের হয়তো ইচ্ছা হয়েছে ওদের হাতে চলবে, বৈশ্যদের হাতেও রথ চললো না। এই খবর ছড়িয়ে চলে গেল কোথায়? শূদ্র পাড়াতে। শূদ্র পাড়াতে গোলগোল গন্ডগোল বেঁধে গেল। ওরা বলল তাহলে রথ যেহেতু কাদেরও হাতে চলছে না, নিশ্চয়ই রথের দেবতারা আমাদের হাতে পুজো চাইছেন, আমাদের দ্বারা রথ চলবে। ওরা জোটবদ্ধ হয়ে গেল এবং যারা তথাকথিত বর্ণশ্রেষ্ঠ তারা বলে এটা তো হতে পারে না, আমাদের কারো হাতে রথ চললো না কিন্তু শূদ্রদের হাতে রথ চলবে, এটা তো আমরা মেনে নেবো না। যারা চিরকাল অচ্যুত, যারা রথের তলায় চাপা পড়ে যায়, তারা কি করে মাথা তুলবে? সুতরাং তাদের রথ চালাতে দেওয়া হবে না। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখব এই শূদ্রদের হাতেই রথের চাকা গড়াতে থাকে। অর্থাৎ রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন, যারা এত দিন এত কাল মার খেয়েছে, এত কাল পড়ে থেকেছে, তাদের এবার জাগরণের দিন, তারা এবার উঠে দাঁড়াবে। ব্যাস, এইটা হচ্ছে এই নাটকটার মূল বিষয়বস্তু। খুব শক্ত লাগলো কি? রেসপন্স, এনি রেসপন্স? না স্যার। তাহলে এই বিষয়, নাটকটার সাইজ দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এবারে পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে দেখো, যে ওরা ছিল কালের প্রথম বাহন। আরেকটি ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন। ওরা ছিল কালের প্রথম বাহন। ওরা ছিল কালের প্রথম বাহন বলছে কে আর ওরা কারা? বলছে কে, ওরা কারা? বলছে কে? এটা দ্বিতীয় নাগরিক। দ্বিতীয় নাগরিক কথাটা বলছে, লিখবে দ্বিতীয় নাগরিক। আর ওরা কারা? ওরা হচ্ছে পুরোহিত। কারণ পূজা অর্চনা, রথ চালনা এগুলো তো ওরাই করতো, তাই ওদেরকে এখানে বলা হয়েছে ওরাই ছিল কালের প্রথম বাহন। তাহলে ওরা হচ্ছে পুরোহিত। পরের প্রশ্ন যেতে পারি? হ্যাঁ স্যার। আচ্ছা, বাকি আছে পাপিয়া, কুন্ডু ছাড়া আর বাকিদের রেসপন্স পাচ্ছি না আমি। স্যার পরের জয়িতা কোশ্চেন আছে, বলুন। জয়িতা হালদার আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ওই রশিটার দিকে চাইতে ভয় করে। ওই রশিটার দিকে চাইতে ভয় করে। রশি, রথ আলুসারসই। ওই রশিটার দিকে চাইতে ভয় করে। কে বলছে আর কেন ভয় করে? কে বলছে আর কেন ভয় করে? আশা করছি লেখা হয়ে গেছে। ওই রশিটার দিকে চাইতে ভয় করে, পূর্ণচ্ছেদ দেবে। প্রশ্ন হচ্ছে কোটেশনের মধ্যে কে বলছে আর কেন ভয় করে বা ভয়ের কারণ কি, এটাকেও স্টার মার্কস দেবে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আর ওরা ছিল কালের বাহন, ওটাও স্টার দেবে, কারণ এগুলো প্রিভিয়াস ইয়ারে পড়ে গেছে, বিগত বছরগুলোতে এগুলো এসেছে, সেই জন্য আমি স্টার দিতে বলছি বারবার। তাহলে রশিটার দিকে চাইতে ভয় করে। তৃতীয় নাগরিক বলছে কেন ভয় করছে, কারণ রশিটা বা দড়িটা পড়ে আছে কিসের মতো? সাপের মতো। এটা ভয়ের কারণ হতে পারে। একটা মোটা রথের দড়ি দেখেছো তো কত মোটা হয়, তো সেই দড়িটা যখন মানুষ টানে হাতে তখন ঠিক আছে, কিন্তু যখন রাস্তায় পড়ে থাকে এঁকে বেঁকে সাপের মতো, তখন দেখে ভয় লাগে। কারণ এটাকে কেউ কেউ অজগর সাপ বলেছে। অর্থাৎ মেয়েরা এসেছে, তারা ছুটে এসছে, ভেবেছে বোধহয় দেবতা ক্ষুণ্ণ হয়েছে, তাহলে রথকে পুজো করতে হবে, দড়িকে পুজো করতে হবে। তাহলে দড়িকে পুজো করে সন্তুষ্ট করলে নিশ্চয়ই তাহলে দড়ি রথকে টেনে নিয়ে যাবে, কিন্তু তা তো নয়। তাহলে ওই রশিটার দিকে চাইতে ভয় করে। তৃতীয় নাগরিক বলছে কেন ভয় করে, কারণ ওটা সাপের মতো হয়ে পড়ে আছে, তাই দেখে ভয় লাগছে। বিকট মোটা দড়ি সাপের মতো হয়ে পড়ে আছে, তাই ভয় লাগছে। আচ্ছা, আরেকটি প্রশ্ন ঠিক ওর পরেই আছে, এটা 63 পাতার প্রশ্ন।
ওটা যেন যুগান্তের নারী সান্নিপাতিক জ্বরে দপদপ করছে, এই লাইনটা তোমরা কিভাবে লিখবে? ওটা যেন ডট 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 দপদপ করছে, দপদপ, দব দব, ওটা যেন যুগান্তের নারী সান্নিপাতিক জ্বরে, দন্তস্বয়কা নয় নয় হস্যই পয়কা তয় হস্যই ক, সান্নিপাতিক জ্বর। সান্নিপাতিক কথাটা মানে কি বলতো? মানে ঠান্ডা লাগা, কফ, এই সব নিয়ে যে জ্বর, হ্যাঁ, বেশ কয়েকদিন থাকে এরকম জ্বরকে সান্নিপাতিক জ্বর বলা হতো তখনকার দিনে, সান্নিপাতিক জ্বর। ঠিক আছে, তাহলে এখানে কি প্রশ্ন আসবে? কে বলছে, কে বলছে? আর সান্নিপাতিক, সান্নিপাতিক জ্বর, জ্বরের অর্থ কি? সান্নিপাতিক জ্বরের অর্থ কি? হয়েছে? আচ্ছা, একটি লাইন আমার মনে হচ্ছে আমি বাদ দিয়ে গেলাম, যুগান্তের নারী, ওই গজভুক্ত কপিত্বের মতো, ওই লাইনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি ওয়ার্ড যাচ্ছি পেজ ওয়াইজ। এই আমার মানত রইল, পরের প্রশ্ন, এই আমার মানত রইল, এখনো বড় প্রশ্ন বলতে হবে, একটু চালিয়ে লেখো। এই আমার মানত রইল, হ্যাঁ স্যার হয়েছে। ঠিক আছে, কে মানত করেছে, কি মানত, কে কি মানত করেছে, এটাও ইম্পর্টেন্ট, এটাও স্টার্ট দেবে, এটাও সালের প্রশ্ন। এই আমার মানত রইল, কে কি মানত করেছে? দ্বিতীয়া মানত করেছে যে রথের দেবতা তুমি যখন নড়বে আমি তখন মাথা ন্যাড়া করে আমি তোমাকে ওই চুল আমি দেব। ঠিক আছে, মাথা মুড়িয়ে তোমাকে চুল দেবো, তোমরা জানো এটা একটা বিশ্বাস আমাদের আছে, মাথা ন্যাড়া করে চুল দেওয়া হয় দেবতার উদ্দেশ্যে। হ্যাঁ, এটা সব থেকে বেশি হয় তিরুপতি মন্দিরে। ঠিক আছে, তিরুপতি মন্দিরে মাথা ন্যাড়া করে চুল দেওয়া হয়, মানত করে লোকে। কেন দেওয়া হয় চুলই কেন? কারণ চুল হচ্ছে মানুষের সবচেয়ে সৌন্দর্যের কারণ, কেসই বেশ আমরা বলি। তো ঈশ্বরের জন্য সেই সবচেয়ে প্রিয় জিনিসটা কেউ আমরা উৎসর্গ করতে পারি, এটা বোঝানোর জন্য ন্যাড়া হওয়া হয়, আর কিছু নয়। বোঝা গেল ব্যাপারটা? যে ঈশ্বরের জন্য আমরা সবচেয়ে প্রিয় জিনিসটা উৎসর্গ করতে পারি, সেটা বোঝানোর জন্যই আমরা ঈশ্বরের জন্য এই চুল উৎসর্গ করতে করি। তাহলে এই আমার মানত রইল, দ্বিতীয়া মানত করেছে মাথা মুড়িয়ে চুল দেব, এটা ইম্পর্টেন্ট বললাম আমি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। পরের প্রশ্ন হচ্ছে কি হবে মন্তরে, কি হবে মন্তরে? লেখা হয়েছে কি হবে মন্তরে। আচ্ছা, কি হবে মন্তরে কথাটা বলছে, আর বুঝতেই পারছো কি হবে মন্তরে মানে হচ্ছে মন্তরে কিছু হবে না, এটা বলা হচ্ছে, তাই তো? কি হবে মন্তরে অর্থাৎ নেতিবাচক কথাটাকে এখানে প্রশ্নবোধক করে দেওয়া হয়েছে। কি হবে মন্তরে অর্থাৎ মন্ত্র বলে কিছু হবে না আর। ওই যে প্রথমা এসছে সে বলছে যে এই তো রথ চলছে না, দড়ি পড়ে রয়েছে, পুরোহিত মশাই এসে মন্ত্র মন্ত্র বলুক তাহলে নিশ্চয়ই চলবে, মন্ত্রের তো অসীম ক্ষমতা। তখন সন্ন্যাসী বলছেন কি হবে মন্তরে, কেননা কালের পথ হয়েছে দুর্গম। তোমরা মানুষকে বঞ্চিত করতে করতে, সাধারণ অভুক্ত গরিব দরিদ্র মানুষকে সরাতে সরাতে, ধর্ম বর্ণ বিদ্বেষ করতে করতে তোমরা এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছো, রাস্তাটা দুর্গম হয়ে গেছে, তাই রথ আর যাচ্ছে না। বহু মানুষকে তোমরা বঞ্চিত করেছো। ঈশ্বর সকলের পিতা সকলের মাতা, সবাই তার সন্তান,
তাই তো? তোমরা কিন্তু বঞ্চিত করেছো বহু মানুষকে, সেই জন্য কালের পথ হয়েছে দুর্গম। রবীন্দ্রনাথ বলছেন কালের পথ হয়েছে দুর্গম, সেই জন্য অনেক গর্ত ফর্ত হয়ে গেছে, আর রথ চলবে না, এটাই বলা হচ্ছে। তাহলে কি হবে মন্তরে? কে বলছে? সন্ন্যাসী বলছে প্রথমার কথার সূত্র ধরে। সন্ন্যাসী বলছে প্রথমার কথার সূত্র ধরে। ঠিক আছে? ঠিক এর পরের লাইনটা মারাত্মক ইম্পর্টেন্ট। আবার এই কথাটা শুনে তৃতীয়া বলছে এ আবার কি কথা, হ্যাঁ এমন কথা তো 7 জন্মে শুনিনি, এ মন্ত্রে আবার কি হবে? ঠিক আছে? অর্থাৎ রবীন্দ্রনাথ অ্যাকচুয়ালি আমাদের জেনারেল এইচএস একটি পিস আছে, এই নাটক আছে পাপ পুণ্য বলে। সেখানে কিন্তু যদি আমি বললাম একটু ভাই, রবীন্দ্রনাথের কনসেপ্ট গুলো সব জায়গায় মোটামুটি একই রকম থাকে, মানে উনি যেটা বলতে চান সেই ভাবনাটাই বিভিন্ন জায়গাতে প্রকাশ পায়। ওই পাপ পুণ্য নাটকে দেখবে পঞ্চক চরিত্র, সে কিন্তু মন্ত্রে বিশ্বাস করে না, সে মন্ত্র মুখস্থ করতে পারে না। হ্যাঁ, কারণ রবীন্দ্রনাথ মনে করতেন মননহীন মন্ত্র উচ্চারণ, অর্থাৎ মন্ত্র মানে মনকে মন্থন করে যা উচ্চারণ হয় তাই মন্ত্র, মনন যুক্ত যা তাই মন্ত্র। আমরা মুখস্থ বলে দিই, এই সরস্বতী পুজোর মন্ত্র বলে দিলাম, শুনে শুনে বলে দিলাম, কিছুই বুঝলাম না কি বললাম। এই মন্ত্রের কোনো কাজ নেই যদি আমি বুঝতে না পারি, উপলব্ধি করতে না পারি। রঘুনাথ এটা বিশ্বাস করতেন যে মন্ত্র সেটাই কার্যকরী হবে যেটা আমরা উপলব্ধি করতে পারবো, মন থেকে উচ্চারণ করতে পারবো। এই কথাই কিন্তু উনি সন্ন্যাসীকে বলিয়েছেন যে কি হবে মন্ত্রে। তো সাধারণ মানুষ তৃতীয় আসে বলছে এরম কথা তো কোনদিন শুনিনি। তাহলে 7 জন্মে শুনিনি এমন কথা লেখা হয়েছে কি? না স্যার। দেখে নাও, 7 জন্মে শুনিনি এমন কথা কে বলছে? তৃতীয়া। তৃতীয়া বলছে সন্ন্যাসীর কথার সূত্র ধরে। আমরা নাটকের প্রশ্ন সবসময় এরকম করব, কে বলছে, কাকে বলছে, কার কথার সূত্র ধরে বলছে। সূত্রটা কিন্তু অন্য কারো কথা হতেই পারে। তাহলে যেটা ইংরেজিতে বলি আমরা যে হু সেড অ্যান্ড টু হুম, কে কাকে বলছে এবং কনটেক্সটটা কি, কি কারণে বলছে। তাহলে কাকে বলছে, এই মানে তোমার কার কথা সূত্র ধরে? সন্ন্যাসীর কথা সূত্র ধরে। কোন কথা? ওই কি হবে মন্তরে। আচ্ছা, তারপরে প্রশ্ন, আর একটা মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেঙে পড়লো বলে, ভেঙে পড়লো বলে, পেজ নাম্বার 67, ভেঙে পড়লো বলে একদম উপর দিকে, তৃতীয়া, তৃতীয়ার পরে সন্ন্যাসী, সন্ন্যাসীর শেষের দিকে লাইনটা, ভেঙে পড়লো বলে। এটা আমরা দুদিনে করবো, কারণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন একদিনে হবে না। ভেঙে পড়লো বলে, আচ্ছা কে বলেছে, কি ভেঙে পড়ার কথা বলা হয়েছে? ম্যাক্সিমাম ছেলে মেয়ে এটা ভুল করে রেখে দেয়, রথ। আরে রথ কেন ভাঙবে? রথ তো দাঁড়িয়ে আছে, রথ চললে তো তারপর ভাঙার সম্ভাবনা। ভেঙে পড়লো বলে কি ভাঙার কথা বলা হয়েছে? সাঁকো। ঠিক আছে, সাঁকো অর্থাৎ রবীন্দ্রনাথ বলছেন যে চাপাচুপি দিয়ে বহুদিন চলেছে, বঞ্চনা করেছে প্রচুর মানুষকে, অনেক বৈষম্য তৈরি হয়েছে, ওপর ওপর ঢাকা দিয়ে সাঁকো করা হয়েছে, কিন্তু সেই সাঁকোটা আবার ভেঙে পড়ছে। ঠিক আছে, তাহলে এখানে কি বলবো আমরা? সাঁকো, দন্তস্বয় চন্দ্রবিন্দু আকা কয় ওকা, কে বলেছে? সাঁকো। কে বলেছে? সন্ন্যাসী বলছে। সাঁকো তোমরা বোঝো তো, ব্রিজ, ছোট ব্রিজ যেগুলো। মানে সাঁকোটা কিসের সঙ্গে কার? উঁচুর সঙ্গে নিচু, উঁচু নিচু, সমাজের উচ্চবৃত্ত নিম্নবৃত্ত, তাদের মধ্যে একটা জাংমাক করে তোমরা সাঁকো তৈরি করে দিয়েছো। ঠিক আছে, আমি তোমাদের তোমাদের 1 মিনিট আমি একটা টেক্সটের বাইরে একটা খুব সুন্দর ছোট্ট গল্প বলি।
মৃচ্ছকটিক বলে শূদ্রকের একটা সংস্কৃত নাটক, সেখানে খুব সুন্দর একটা গল্প আছে, ঠিক আছে? তো সেখানে একজন চোর, তাকে সমাজে একদম চোর বলেই সবাই মনে করে, সবাই এক ঘরে করে রাখে, সবাই ঘৃণা করে চোরের পরিবার চোরের পরিবার। এবার মন্দিরের মাথাতে চূড়ায় একটা পতাকা লাগাতে হবে, তো অত উঁচুতে উঠবে কে? সবাইকে ডাকা হলো, কেউ উঠতে পারলো না। শেষে কিন্তু সিদ্ধান্ত হলো, হ্যাঁ, সম্ভবত ওর নাম কুম্ভিলক, তো তাকে ডাকা হোক, কারণ সে লোকের বাড়ি বাড়ি গিয়ে চুরি করে, তার পাঁচিল ডিঙানো অভ্যেস আছে, উঁচুতাটা অভ্যেস আছে, তাকে দিয়ে ওই মন্দিরের ধ্বজা লাগানো হোক। তাহলে দেখো, সমাজের উচ্চবিত্তরা তাদের প্রয়োজনে, তাদের স্বার্থে যারা ঘৃণ্য, যারা বঞ্চিত, তাদেরকে কিন্তু ব্যবহার করে আসছে। যে মানুষটাকে চোর বলে সরিয়ে রেখে দেওয়া হয়েছিল, গ্রামের প্রান্তে তাকে রাখা হতো, তার পরিবার চোরের পরিবার বলা হতো, তাকে কিন্তু মন্দিরের মাথায় ধ্বজা লাগানোর জন্য ডাকা হলো। ব্যাপারটা বুঝতে পারলে? এই নাটক লেখা হ্যাঁ হয়েছে স্যার। আজ থেকে বহু হাজার বছর আগে, অনেক হাজার বছর আগে নাটক লেখা হয়েছে, কিন্তু কনসেপ্টগুলো দেখো সেই একই। তাহলে এই যে উঁচু নিচুর যে প্রভেদটা কিছু মানুষ করে রেখেছে, ওপর ওপর একটা সাঁকো তৈরি করে, সেটা ভেঙে পড়লো বলে। অর্থাৎ রবীন্দ্রনাথ বলতে চাইছেন যে এই যোগাযোগটা আন্তরিক হোক, ঠিক আছে, ওপর ওপর যোগাযোগ নয়। পরের প্রশ্ন, এটা আরেকটু আরেকটা ভালো প্রশ্ন বলতে পারো। আর গর্ত প্রভুকেও তো সিন্নি দিয়ে করতে হবে খুশি। গর্ত প্রভু, গর্ত, গর্ত আমরা বুঝি হোল, রেপ। আর গর্ত প্রভুকেও তো সিন্নি দিয়ে করতে হবে খুশি। যদি লিখতে না পারো ডট ডট করে দেবে। গর্ত প্রভুকেও ডট 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 খুশি। এটুকু হয়েছে? হ্যাঁ। এটা স্টার্ট দাও, এই প্রশ্নটা স্টার্ট দিতে হবে। আচ্ছা, তোমরা কোনদিন এরকম দেবতার নাম শুনেছো, গর্ত? না স্যার। শোনোনি? না। আসলে মানুষের ভাবনা এগুলো। মানুষ তার সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যেখান থেকে দেবতার উৎপত্তি ঘটিয়ে দেয়। গর্তকেও এখানে তোমার প্রভু বলে মনে হয়েছে, দড়িকেও প্রভু বলে মনে হয়েছে, রথকেও প্রভু বলে মনে হয়েছে, রাস্তাকেও প্রভু বলে মনে হয়েছে। একটা ভাব সম্মিশ্রণ তোমাদের আসতে পারে, তোমাদের পরীক্ষায় কিন্তু ভাব সম্মিশ্রণ আসে, ঠিক আছে? যে রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটাই পথে করিছে প্রণাম, পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। রথযাত্রা ধুমধাম হচ্ছে, সব মানুষ প্রণাম করছে, রাস্তায় শুয়ে পড়ে প্রণাম করছে। এবারে রথ ভাবছে প্রণামটা আমাকে করছে, রথের ভেতরে যে দেবতা বসে আছে সে ভাবছে আমাকে প্রণাম করছে, ঠিক আছে? তো এরকম আবার রাস্তা ভাবছে আমাকে প্রণাম করছে, যে রাস্তায় মাথা ঠেকাচ্ছে, আর অন্তর্যামী কিন্তু হাসছে। অর্থাৎ এই তিনটের একটার মধ্যেও দেবতা নেই, দেবতা তোমার মধ্যে আছে, তোমার বিশ্বাসে আছেন। এগুলো জাস্ট দেবতার কাছে পৌঁছানোর একটা অবলম্বন। রবীন্দ্রনাথ এই কথাগুলোই বারবার বলতে চেয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে। তাহলে গর্ত প্রভুকে সিন্নি দিয়ে খুশি করতে হবে, কে বলছে? প্রথমা বলছে, প্রথমা বলছে। তার আগে সে বলেছে দড়িকে ঠাকুর বলেছে, যে যাই দড়ি ঠাকুরকে পুজো দিয়ে আসি। আচ্ছা, আমাদের টাইম শেষ হয়ে আসছে, আমরা আরেকটু বাড়াবো স্পিডটা, কারণ অনেক বড় নাটক এটা, বুঝতেই পারছো, তাড়াহুড়ো করা যাবে না। আরেকটি মারাত্মক প্রশ্ন, কলিযুগে না চলে শাস্ত্র, না চলে শস্ত্র। কলিযুগে না চলে শাস্ত্র, না চলে, কলিযুগে না চলে শাস্ত্র। শাস্ত্র মানে 30 সেকেন্ড গ্রন্থ। সময় আছে। 20 সেকেন্ড। ঠিক আছে স্যার, নাটকটা এখনো বাকি আছে, সময় লাগবে, তাড়াহুড়ো করা যাবে না, আর পরের দিন বসতে পারে একবার। কলিযুগে না চলে শাস্ত্র, তালবস্যকা দন্ত সহায়তয় রফলা, কমা, না চলে শস্ত্র। ঠিক আছে, কে বলছে? তাহলে চলেটা কি? কলিযুগে না চলে, এটা লাইনটা লিখবে, যে কে বলছে, তার মতে কি চলে, কে বলছে, তার মতে কি চলে।